নমস্কার। বিধানসভার অধিবেশন চলছে। 3 দিনের অধিবেশনের আজ দ্বিতীয় দিন ছিল। আজ আরো বেশি বিধানসভার অধিবেশন আকর্ষণীয় হয়ে উঠেছে, কারণ দ্বিতীয়ার্ধে মুখ্যমন্ত্রী অধিবেশনে ছিলেন। প্রথম দিন ছিলেন না, কারণ আপনারা প্রত্যেকে জানেন শান্তি চুক্তির কারণে তিনি দিল্লিতে ছিলেন। অধিবেশন শুরু হয়ে গেছিল এবং মুখ্যমন্ত্রীর যে দপ্তরগুলোর দায়িত্ব অন্য মন্ত্রীদের দিয়ে গেছেন, সেদিক থেকে প্রশ্নোত্তর পর্ব বা কিছু জানার বিষয়গুলো অন্যরাই সেখানে সামলেছেন। আজ যখন অধিবেশনে এলেন, বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছেন। রাজ্যের সার্বিক বিষয়গুলো উঠে এসছে, পঞ্চায়েত নির্বাচন, প্রেক্ষাপট ইত্যাদি অনেক কিছুই ছিল। তার পাশাপাশি এই সময়ের মধ্যে বিরোধী বিধায়করা বা বলতে পারেন কংগ্রেস সিপিএমের বিধায়করা বেশ কয়েকটি ইস্যুতে সরব হয়েছেন। রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায় জানিয়েছেন যে এই সময়ের মধ্যে বেশ কয়েকটি চাকরির তথ্য তিনি দিয়েছেন। তার পাশাপাশি আরো বেশ কয়েকটি সংখ্যক চাকরির তথ্য দিতে গিয়ে পাইপলাইনে চাকরির কথা বলেছেন। বিধায়ক সুদীপ রায় বর্মন ফিক্সড পেতে চাকরি, আউটসোর্সিং ইত্যাদির বিষয়গুলো নিয়ে কার্যত তার দৃষ্টিভঙ্গি থেকে তিনি সরব হন এবং ফিক্সড পে চাকরি ইস্যুতে টেট শিক্ষকরা কেন এখনো ফিক্সড পেতে থাকবে, 5 বছর কেন থাকবে ইত্যাদি প্রশ্নগুলো উত্থাপন করেন। অনেকদিন পর হলেও বিষয়গুলো বারবার যেন জোরালো হচ্ছিল রাজ্য বিধানসভায়। একদা বর্তমান শাসক দলের যারা এসব বিষয়গুলো নিয়ে বিরোধী শিবিরে থাকার সময় রাজ্য সরকারকে তুলোধনো করত বা রাজ্য সরকারের আদ্যশ্রাদ্ধ করত, এবার এই বিষয়গুলো সরকারে বসে শুনছেন রতনলাল নাথ, ডাক্তার মানিক সাহা, টিঙ্কু রায় সহ অন্যান্যরা। এবং অধিবেশনে মুখ্যমন্ত্রীকে অধিবেশনে পেয়ে কার্যত যে ভাবনা দৃষ্টিভঙ্গি থেকে কয়েকটি বিষয় সেখানে উত্থাপন করেছেন বিধায়ক সুদীপ রায় বর্মন। সেখানে কিন্তু মুখ্যমন্ত্রীকে জড়িয়ে যারা যারা আছেন, যারা যারা যা যা করছেন তাকে কার্যত তুলে ধরেছেন। মুখ্যমন্ত্রী ভালো মানুষ, কিন্তু তার সঙ্গে যারা আছেন ম্যানেজমেন্ট সংক্রান্ত বিষয়ে যারা মুখ্যমন্ত্রীকে সহযোগিতা করেন তাদের দিকে আঙ্গুল তুললেন সুদীপ রায় বর্মন। আমরা আজ কয়েকটি বিষয় আপনাদের কাছে আমরা দিনভর তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা দেখেছেন, জেনেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন তৃতীয় এনডিএ সরকার দিল্লিতে ক্ষমতায় বসছে। সেদিক থেকে একটি তথ্য কিংবা প্রস্তাব বা ধন্যবাদ সূচক বক্তব্য যখন রাখা হয়েছিল, প্রস্তাব যখন রাখা হয়েছিল, বিরোধীদের কি বক্তব্য, ওয়াকআউট থেকে শুরু করে বিরোধীরা সরব হয়েছে, সেই বিষয়গুলো দেখেছেন। এবং বিধানসভার ভেতরের এই বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে বিজেপির প্রদেশ কার্যালয়েও সাংবাদিক সম্মেলনে সেই জবাব দেওয়া হয়েছে বিরোধীদের। অসৌজন্যতার পাশাপাশি শিষ্টাচারদের বিরোধীরা জানেন না সেই বিষয়গুলো উত্থাপন করা হয়েছে। এমন কয়েকটি বিষয় তো আপনারা শুনলেন। যারা বিধানসভার এই অধিবেশনের দিকে তাকিয়ে আছেন, অধিবেশনে জনগণের জনপ্রতিনিধিরা কি বলছেন, যে বিধায়কদের জনগণ ভোট দিয়েছেন তারা বিধানসভায় কি বলছেন, কি তথ্য দিচ্ছেন, তারা সেদিকে তাকিয়ে রয়েছেন। হাজার হাজার লাখ লাখ বেকারদের কথা বিধানসভায় বারবার উঠে এসছে। শাসক বিরোধী প্রত্যেকের কথা থেকে কয়েকটি বিষয় যখন আলোচনা জোরালো হয়েছে, তখন অনেকে বলছিলেন যে হ্যাঁ, আগামী 1.5 মাসের মধ্যে চাকরি হচ্ছে। কেউ কেউ বলছেন পাইপলাইনে চাকরি আর অল্প কয়েকদিন পর বেরিয়ে আসবে, অর্থাৎ চাকরি সেখানে হবে। এমন হাজারো বিষয় যখন রয়েছে রাজ্য বিধানসভার অধিবেশন থেকে, তখন আপনাদের প্রত্যেককে নিয়ে আমাদের এই কয়েকটি কথা বলা। আপনারা অবশ্যই যারা বিধানসভার অধিবেশনের দিকে নজর রাখছেন, অধিবেশনের কথাগুলো শুনছেন, সেদিক থেকে পাইপলাইনে চাকরি, ফিক্সড পেতে টেট কেন প্রশ্ন উত্থাপন করা হয়েছে। আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলছি। তার পাশাপাশি রাজনৈতিক প্রেক্ষাপটে যে কয়েকটি বিষয়কে জোরালো করার চেষ্টা করা হচ্ছে, সন্ত্রাস ইত্যাদির বিষয় নিয়ে যে দীর্ঘদিন ধরে আলোচনা করা হচ্ছে, সে কথাগুলো বোধহয় এই সময়ের মধ্যে খুব জোরালো করা হচ্ছে। আমরা কয়েকটি বিষয় নিয়ে অবশ্যই আপনাদের সঙ্গে সরাসরি মন্ত্রী, বিধায়কদের বক্তব্য, অবশ্যই বিরোধী দলনেতা সহ বিধায়কদের বক্তব্য অবশ্যই শোনাবো। তার পাশাপাশি আপনারা যে জায়গা থেকে কথাগুলো শুনছেন, অবশ্যই আপনারা আপনাদের মতামত দেবেন। আপনারা কেমন চান, জনপ্রতিনিধিরা আপনাদের কথা বলবেন, এটা অবশ্যই প্রত্যাশিত। কিন্তু আপনাদের কথাগুলো বলতে গিয়ে যদি সেখানে যে বলা যেতে পারে শাসক বিরোধী তর্ক বিতর্ক থাকবে, যেহেতু বিধানসভার অধিবেশন, কিন্তু জনগণের কথা বলার জন্য সেখানে কতজন সক্রিয় থাকেন সেগুলো তো খুব গুরুত্বপূর্ণ। আরো বেশি গুরুত্বপূর্ণ যখন মুখ্যমন্ত্রী অধিবেশনে ছিলেন, সব দিক থেকে আলোচনায় গুরুত্ব পেয়েছে। এবং অবশ্যই এই সময়ের মধ্যে আলোচনা আরো বেশি গুরুত্ব পেয়েছে মুখ্যমন্ত্রীকে নিয়ে সুদীপ রায় বর্মনের বক্তব্য। আরো বেশি সকল অংশের মানুষ, শুধু নয় বিধানসভার ভেতরেই শুধু নয়, বাইরে থেকেও জোর আলোচনা চলছে। আমরা কিছু কথা শুনি বিরোধী দলনেতা থেকে শুরু করে মন্ত্রী, বিধায়কদের বক্তব্যের অংশবিশেষ অবশ্যই আমরা শুনবো। আপনারা অনেকেই এই অনুষ্ঠানে কথা বলার জন্য চেষ্টা করছেন। আপনাদের কাছে অনুরোধ, আরো একবার চেষ্টা করুন, সরাসরি কথা বলুন, আপনার প্রতিক্রিয়া দেবেন। আমরা জনপ্রতিনিধিদের বক্তব্য শুনি।
আজ বিধানসভার বাদল অধিবেশনের এই দ্বিতীয় দিনে মাননীয় স্পিকার তিনি হঠাৎ করে দুটি অভিনন্দনসূচক প্রস্তাব হাউসে উত্থাপন করতে যাচ্ছিলেন। যথারীতি আমাদের কাছে সেই প্রস্তাবের কপি ওই সময়েতে বণ্টিত হয়। তো আমরা সেখানে দেখি যে স্পিকারের চেয়ারের থেকে অভিনন্দনসূচক প্রস্তাব আনা হচ্ছে গেল অষ্টাদশ লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে স্বাধীনতার পর সবচেয়ে বিতর্কিত এবং সারা পৃথিবীব্যাপী চর্চিত গণতন্ত্র হত্যার যে নগ্নতম নিদর্শন সৃষ্টি করেছে, এটাকে আড়াল করার জন্য ভারতীয় জনতা পার্টির নাম উল্লেখ না হলেও নরেন্দ্র মোদীর নাম উল্লেখ করে এনডিএ সরকারের প্রশংসা এবং আজগুবি সমস্ত তথ্য দিয়ে দেশের অর্থনীতি এবং বিভিন্ন ক্ষেত্রে দেশের উন্নয়ন, এটাকে একেবারে মহাকাশে চড়িয়ে দিয়ে এমন কতগুলো শব্দ প্রয়োগ করা হয়েছে যে নরেন্দ্র মোদী নিজে নিজে দাবি করেন আমি বিশ্বগুরু হয়ে গেছি, ফাস্টেস্ট গ্রোয়িং অর্থনীতি হয়ে গেছে ভারত, ইত্যাদি ইত্যাদি। এই সমস্তগুলো উত্থাপন করে গত নির্বাচনে যে সমস্ত অনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে এই ভারতীয় জনতা পার্টি পুনর্বার ক্ষমতায় এসছে বা এনডিএ সরকার হয়েছে, তার গুণ কীর্তন করার চেষ্টা। তার সাথে দ্বিতীয় একটা প্রস্তাব এনেছে সদ্য ত্রিপুরাজ্যের মধ্যে গণতন্ত্র হত্যা করে দিন দুপুরে সমস্ত প্রশাসনকে পঙ্গু করে দিয়ে প্রার্থী খুন, বিরোধী দলের সমর্থকদের বাড়ি ঘরে আগুন লাগানো, অজস্র আক্রমণ করে রক্তাক্ত করা এবং সম্পূর্ণ একদলীয় একতরফা নির্বাচন করে গণতন্ত্রের উপরে যে কি বলে নানাভাবে নির্যাতন নামিয়ে এনেছে, গণতন্ত্রের ধর্ষণ হয়েছে, এটাকে মহামান্বিত করে দ্বিতীয় প্রস্তাব ত্রিপুরা বিধানসভা থেকে যারা এই পঞ্চায়েত নির্বাচনে তথাকথিত বিজয়ী হয়েছেন তাদের অভিনন্দন, নরেন্দ্র মোদী এবং তাদের সরকারকে অভিনন্দন এবং আগামী দিন নরেন্দ্র মোদী এবং ত্রিপুরার যে এই ভোট ডাকাতি করে যারা ক্ষমতা দখল করেছে দুহাত ভরে তাদের সমর্থন জানানোর আহ্বান জানিয়ে প্রস্তাব। যথারীতি আমরা আপত্তি তুলেছি। আপত্তির প্রথম কারণ হলো এই জাতীয় কোনো অভিনন্দন সূচক প্রস্তাব আনতে যদি হয় তাহলে বিজনেস অ্যাডভাইজারি কমিটি, বিধানসভার একটা এরকম কমিটি থাকে, সেখানে কনসেনসাস অর্থাৎ ঐকমত্য হতে হয়, এমনকি প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা লাইন কি হবে তাও সেভাবে ঠিক করতে হয়। শুধু তা নয়, বিএসের মধ্যে সব দলের প্রতিনিধি সবসময় থাকে না। সেই প্রস্তাব আনতে গেলে পরে সব দলের প্রতিনিধিদের সাথে কথা বলে তারপরে স্পিকার এই জাতীয় কোনো প্রস্তাব আনতে পারে। তো এখানে এগুলির কোনো বালাই নেই। তারপর রাষ্ট্রের ক্ষেত্রেতে, লোকসভার ক্ষেত্রেতেও
সারা দেশের মানুষ ইতিমধ্যে অবগত, এদেশের মানুষ নরেন্দ্র মোদী এবং বিজেপিকে প্রত্যাখ্যান করেছে। সরকার তারা করতে পারে ভোট ভাগাভাগির জেরে, কিন্তু কিভাবে জনগণ প্রত্যাখ্যান করেছে? নরেন্দ্র মোদী শুধু বিজেপি না, স্বয়ং বলেছে আবকি বার 400 পার, বিজেপি একা 370 আসন দখল করবে। মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ, এবং মোদীর গ্যারান্টি, এই গ্যারান্টি দেশের মানুষ আমল দেয়নি। 370 কেন, 270 পার হতে পারেনি। বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠ হতে পারেনি। শরিক দলকে ভর করে কোন রকমে তাদের শর্তের কাছে মাথা নত করে নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য শপথ গ্রহণ করার সুযোগ গ্রহণ করতে হয়েছে। এই সমর্থন কদিন থাকবে তার কোনো গ্যারান্টি নেই। আর যে প্রগতিগত তারা বলছে, আজকে দেশের অবস্থা কি? গত 10 বছরে নরেন্দ্র মোদী নেতৃত্বে যে সরকার, গত 10 বছরে ভারতের অর্থনীতি সে স্বাধীনতার পূর্বের জায়গা চলে গেছে। বেকারিত্ব গত 75 বছরের মধ্যে সর্বোচ্চ। ধনী গরিবের ফারাক, এমনকি ব্রিটিশ ভারতের সময় যেরকম ফারাক ছিল তার থেকেও বেশি আরো জঘন্য। মানুষের কথা বলার অধিকার নেই। দেশের সংখ্যালঘুরা সন্ত্রস্ত। প্রতিদিন দেশে নমস্কার, কে বলছেন? তাদের থেকে বলছি। হ্যাঁ বলুন। আমরা দেখলাম আপনাদের স্ক্রিনের মাধ্যমে এবং বিধানসভাতে অভিনন্দন জানানোর জন্য স্পিকার যে প্রস্তাব আনলো, সেই প্রস্তাবটা আমরা জনগণ হিসেবে নিন্দা করতে পারি, কারণ বিধানসভাটা কোন দলীয় পার্টি অফিস না, এবং নরেন্দ্র মোদী একজন দলীয় নেতা, এবং উনিও এইবার যেই নির্বাচন করছে সেই নির্বাচনে এবং একা সরকার করতে পারছে না। তাহলে সের জন্য যে অভিনন্দন প্রস্তাব আনছে সেটা অগণতান্ত্রিক বলে আমরা মনে করি, কারণ এটা দলীয় পার্টি অফিসে করতে পারে, কিন্তু এটা বিধানসভা না। কারণ বিধানসভাটা কোন দলের বাবার জন্য পয়সা দিয়ে করা হয় না, এটা জনগণের ট্যাক্সের টাকা দিয়ে করা হয়। এখানে কোন দলের প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর অভিনন্দন সভা করতে পারে না, অভিনন্দন করা যায় না নিয়ম মাফিক। কিন্তু দেখা গেল তারা অভিনন্দন প্রস্তাব বিধানসভা দেন, বিরোধীরা এখানে ওয়াক আউট করে পারছে, তাদেরকে আমরা অভিনন্দন জানাই। আরেকটা দিক দেখলাম আমরা 2016-তে যখন ক্যাশ দিয়া চাকরি বাইর, তখন আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় রতন বাবু উনি প্রশ্ন করছিল বিরোধী সরকার পক্ষে, তছনছ করছিল ডায়েরি নিয়ে, কেন তারা ফিস বেতনে চাকরি দিচ্ছে, কেন রেগুলার বেতনে চাকরি হইতো না তারা। কিন্তু দেখা গেল তারা ক্ষমতায় যে সবাইকে রেগুলার স্কেলে বেতন দেওয়া হবে এবং আউটসোর্সিং কোন কর্মচারী থাকবে না, নৌকে থাকবে না, যার কর্মচারী হবে সমস্ত কিছু রেগুলারে। কিন্তু এই ধরনের কথা আলোচনা করেছিল, এই রতন বাবু করছিল। এখন বিধানসভাতে বইয়া বানানোর মুখ লুকাইয়া কথা বলে যে এই বিষয়ে কোন কথাই বলে না। আমরা হচ্ছে বেকার হিসাবে তাইনের এই কথাগুলোকে নিন্দা জানাই, ধিক্কার জানাই। তাইনের মতো মানুষ এই ধরনের বক্তব্য এখন উনি যখন মন্ত্রিত্ব স্বাদ পাইছে তখন ওই কথাটা ভুলে গিয়া তখন অন্যদিকে মোড় ঘুরার চেষ্টা করে। এর জন্য আমরা তার জন্য নিন্দা জানাই। আপনারা অনেকে জানেন এবং কেউ কেউ সেই বিষয়গুলো নিয়ে কথা বলতে চেষ্টা করেছেন। বিভিন্ন মহল থেকে কয়েকটি তথ্য সেখানে উত্থাপন করা হয়েছে। নমস্কার, কে বলছেন? কুমার বলছিলেন। হ্যাঁ বলুন। দেখেছেন পাইপলাইনটা কিন্তু অনেক নাকি স্মরণীয়। পাইপলাইনে চাকরি চলছে অনেক বছর, 18 থেকে 23 পূর্বে বলেছিলেন যেগুলো একজন বিধায়ক আমি বলবো আপনাদেরকে যে আপনারা আমাদের বলা হয়েছিল যে 7 কমিশন, তারপর 6 কিছুই থাকবে না। তখন প্রবলে ছিলেন এই
রাজ্য বিজেপি বলতে সুনীল দেওধর, ওনার সাথে আমি কথা বলেছিলাম। যাই হোক, উনি তখন ইতিহাসে তীব্র এগুলো দেখুন, পাইপ লাইন কি বলবো, ট্রেন লাইন, এগুলো আলাদা বিষয়। কিন্তু যারা আমার আত্মীয় স্বজনের মধ্যে আছে অনেকে, ধর্মনগর ডিএম অফিসে, নাম বলবো না, প্রোটোকলের বাইরে যাবে, আমি বলেছিলাম বিরাট কথা, ওনারা বিরোধী দলে ছিলেন, মানে তৎকালীন শাসক ছিলেন। আমি অনেককে বলেছিলাম না, ওনারা আসলে তো একদম রেগুলার হয়ে যাবে হ্যান তেন। তারপর আমাকে মানে অনেকটা হাসি সুরে গালে দিয়েছে, এই তোমার কথা আমি দিলাম, ওদেরকে ভোট, ওদেরকে কি আমি যেটা করতাম পঞ্চায়েত হয়েছিল, এরকম বিশ্বাস তো করলাম। দীর্ঘদিন সে গেম ছিল, 20-25 বছর। এরকম আগে এই ঘটনা। এগুলি দেখুন, এগুলি আপনাদের মাধ্যমে, মানে কেন্দ্রের মাধ্যমে অনেকদিন আমি নিজে বলেছিলাম, এগুলি ফালতু বাটপারি। বাংলায় কি শুদ্ধ ভাষায় জানি নাকি, এগুলি ফালতু বাটপারি। এখন দেখুন, এমপ্লয়ি নিয়ে কোনো শাসক দলের কোনো মন্ত্রী বিধায়করা কিছু বলবে চাল, 5 কেজি চাল, গড় 3 কোটি গড় আবার আসবে, 3 লক্ষ গড় আসবে। আর এগুলো খাটি আসছে, গড় দিয়ে কি হবে? গড় তো ত্রিপুরাতে যথেষ্ট সমৃদ্ধশালী পূর্ব থেকে ছিল। আমাদের জন্ম মনে করুন 80 দশকে হয়েছিল, তখন থেকে তো সমৃদ্ধশালী ত্রিপুরা, গড়ের কোনো প্রয়োজন নেই। আছে একটা অংশ আছে একদম ক্ষুদ্র, মানে মনে করুন 3-5%। অনেকের আগে ওয়াল ঘর ছিল, সোনের বাস, মানে ঘর ছানি ছিল। এখন অনেকে দেখলাম একজনের মানে 2 বা 3 বার ঘর পাচ্ছে। এগুলি হলো কি বলবো, ওই দৃষ্টি ঘুরানোর জন্য। চাল কেন ফ্রি পাবে? যারা ক্রয় ক্ষমতা থাকে তারা কেন ফ্রিতে নিবে চাল? অনেকে তো যায় না, রেশন শপে যায় না। আমি যদি বলেন আপনাদের হোয়াটসঅ্যাপে আমি পাঠাবো, যায় না অনেকে, লজ্জা লাগে। কেন ফ্রিতে নিব না? আমার ছেলে এমটেক করে বসে আছে, অনার্স নিয়ে বিয়ে পাস করে আছে, আমরা যাই না। লজ্জা লাগে। এগুলি হলো মানে দৃষ্টি ঘোরানোর জন্য। ত্রিপুরা রাজ্য মানে অনেকে আছে, যাই জনগণের ভোট দেয়, বারবার জয়লাভ হয়। তবে 18 থেকে 23 কিন্তু একদম সংকীর্ণ হয়ে গেছে বিধানসভার ক্ষেত্রে। আর এখন ওই ত্রিপুরা মাতা ওনারা ছিল প্রধান বিরোধী দল, কোন শাসক হয়ে গেছে। মানে জনগণের চোখের দৃষ্টি ঘোরানোর জন্য এগুলি চলছে। আমি আপনাদেরকে প্রয়োজন হলে মনে করুন ক্যাবিনেট বিষয়ে পাঠিয়ে দিব। আমরা যে বিধানসভা থেকে যে কয়েকটি তথ্য দেওয়া হয়েছে, বিশেষ করে রাজ্যের বেকারদের কথা বারবার প্রসঙ্গক্রমে উঠে আসছে, সেখানে কিন্তু সরকারের বিভিন্ন দপ্তরগুলোতে যে সংখ্যক চাকরির তথ্য দেওয়া হয়েছে তার চেয়ে অনেক বেশি আউটসোর্সিং চুক্তিবদ্ধ চাকরির কথাই সেখানে তুলে ধরা হয়েছে। বিশেষ করে ট্যাট চাকরির তথ্য বরাবরই দেওয়া হয়, গ্রুপ সির চাকরি তথ্য দেওয়া হয়, গ্রুপ ডির চাকরি আপনারা প্রত্যেকে জানেন 7 থেকে 8 তারিখের মধ্যে সেখানে প্রকাশ করার ঘোষণা দেওয়া হয়েছে। বাক্যবান্ডের তালিকা প্রকাশের পর অবশ্যই নিয়োগ প্রক্রিয়া ত্বরান্বিত করা হবে এবং বেশ কয়েকটি দপ্তরে চাকরির ক্ষেত্রে যে বিগত কয়েক বছর ধরে যে হিসাব নিকাশ দেওয়া হয়েছে তাতে অবশ্যই এই সময়ের মধ্যে বিভিন্ন দপ্তরগুলো কত সংখ্যক চাকরি প্রদান করেছে তার হিসাব নিকাশ এবারের এই বিধানসভার অধিবেশনে দেওয়া হয়। যারা বিধানসভার এই অধিবেশনের তথ্যগুলো জেনেছেন বা জানার চেষ্টা করেছেন তারা অনেকে দেখবেন আউটসোর্সিং এর চাকরির সংখ্যাই সেখানে অনেক বেশি দেখানো হয়েছে বা বেশি তথ্য দেওয়া হয়েছে। তার মানে সরকারি দপ্তরগুলোতে শূন্যপদ পড়ে আছে, কার্যত তা স্বীকার করে নিলেন প্রত্যেকে এবং এই শূন্যপদ পূরণ করা অনতিবিলম্বে পূরণ করার জন্য বিরোধী দলনেতা দাবি করেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। দেখুন, শূন্যপদ মন্ত্রীদের লুকানোর কোনো ব্যবস্থা নেই, কারণ আমরা দীর্ঘদিন প্রশাসনে কাজ করে আমাদের যে অভিজ্ঞতা হয়েছে, আমরা সমিতি সংগঠন করেছি, সেই থেকে আমাদের কাছে হিসাব ছিল। কাজেই এখানে কালকে দেখলাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিল্লিতে আপনার শান্তি প্রস্তাব সই করেছেন। আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব আপনাদের মাধ্যমে, ত্রিপুরার শান্তি, আপনাদের দলের শান্তি আগে স্বাক্ষর করুন। কারণ
একজন চেয়ারম্যানের স্বামীকে মারা হয় বিজেপির ডিস্ট্রিক্ট সভাপতির নেতৃত্বে এই হামলা হুজ্জতি, তাদের এগুলি আগে বন্ধ হোক। আর যে নির্বাচনের প্রস্তাব আনছে তারা বিধানসভায় শান্তিপূর্ণভাবে পঞ্চায়েত নির্বাচন হয়েছে, সবকিছু ভালো হয়েছে, এই ভাষা তারা তাদের কাছে থাকবে না, কারণ তারা এটাকেই শান্তি মনে করে। অনেকে গোলমাল, মারামারি, পিটাপিটি এগুলোকেই শান্তি মনে করে। তা আমরা ভালোভাবে ভালো মনে করি, তারা এই হইচইকেই শান্তি মনে করে। এইটাই আমার বক্তব্য। নমস্কার। আজ কিন্তু বিধানসভায় দাঁড়িয়ে মানিক সাহাকে, মানে ডাক্তার মানিক সাহাকে, মানে মানিক সাহার প্রশংসা যেমন করেছেন, ঠিক তেমনি মানিক সাহাকে ও বোকা বানাচ্ছে কারা, সেই তথ্য কিন্তু বিধানসভায় দিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন। আমরা এমন কয়েকটি বিষয় বিধানসভার তথ্য হিসাবে আপনাদের কাছে তুলে ধরছি। তার পাশাপাশি টেট শিক্ষকদের কেন ফিক্সড পেতে চাকরি দেওয়া হচ্ছে সেই প্রশ্ন উত্থাপন করা হয়েছে। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যালো। হ্যাঁ, হ্যালো, নমস্কার। আমি আগরতলা থেকে বলছি, মির্জা। হ্যাঁ বলুন, লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। আমি বলতে চাই, এই যে ওরা তো নিয়মিত করা দূরের কথা, ওরা তো সমবেতনই দিচ্ছে না। মাননীয় হাইকোর্টের রায় দিয়েছিল নিয়মিত না করলে অন্তত সমবেতন দেওয়ার জন্য। কিছুদিন আগে তো এসপিদের 18,000 থেকে 12,000 ললিপপ দিয়েছি। তো ওদের আগে তো স্বাস্থ্য দপ্তরের অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ কথা ছিল, কিংবা সমবেতন দেওয়ার কথা ছিল। ওদেরকে কিছু না করে ওরা কি করছে এখন পর্যন্ত কিছুই রাজ্য সরকার সিদ্ধান্ত নিচ্ছে না কেন? আজকে 15-16 বছর হয়ে গেছে। ওরা তো বলেছিল ভীষণ ডকুমেন্টে সমস্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করবে। নিয়মিতকরণটি কিসের জন্য বন্ধ করে রেখেছে? তারপর সমবেতন পর্যন্ত দিচ্ছে না। দিনের দিন জিনিসপত্রের দাম কত বৃদ্ধি পাচ্ছে। এই 10,000, 8,000 টাকা দিয়ে কিভাবে সংসার চালাবো আমরা বলুন তো? তারপর আমাদের মেয়ে ছেলেদের কিভাবে পড়াশোনা করাবো? রাজ্য সরকার কেন সিদ্ধান্ত কিছু নিচ্ছে না? আপনারা যদি নিয়মিত না করেন তবে সমবেতন তো দিবেন, সমবেতন পর্যন্ত পাচ্ছে না অনিয়মিত কর্মচারীরা, ললিত দেখাচ্ছে শুধু খালি। নমস্কার। চলে যায়, তাদের ব্যবসা প্রতি ধ্বংস করে দেওয়া হয়, তাদের প্রার্থনার জায়গা আক্রান্ত হয়। নমস্কার, কে বলছেন? মুসলমানদের মসজিদ। বলছিলাম পাইপলাইনের চাকরি ডেট ফিক্সড কেন? আসলে কি এই গভর্নমেন্ট থেকে আমরা ভালো কি জিনিস আশা করতে পারি বলুন তো? এরা একটা পঞ্চায়েত গঠন করতে পারে না, নিজেরা মাইকিং দাঙ্গাবাজ চলছে, বিভিন্ন জায়গাটা বিভিন্ন ভাবে লাগালাগি করছে। এই সরকারটার পেছনে যদি 2-4 জন আমরা বয়োজ্যেষ্ঠরা বসি, তাহলে আলোচনা আরম্ভ হয়। এই সরকারটা বাজে সরকার, এই সরকারটা অ্যাকচুয়ালি অবৈধ সরকারের মতো, মানে এই সরকারটা খালি গুন্ডা রাজত্ব চালাইছে, এই ধরনের আলোচনা চলছে। বিভিন্ন জায়গাটা বিভিন্ন রকমের গন্ডগোল, লুটতরাজ, বিভিন্ন কিছু চলছে। এই সরকার থেকে আমরা ভালো কি জিনিস আশা করতে পারি? আমরা দেখলাম যে আন্দোলন এমন কোন দপ্তরে বাদ নাই যে আন্দোলন হয়নি চাকরির জন্য। পাইপলাইন, এরা তো মুখে মুখে সব কথা বলে, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস, এই কথাটা কইয়া মানুষের মনের ভিতরে ঢুকে যায়। ঢুকে গিয়ে তাকে একটা এমন শট দিব যে তিলাঙ্কির শটে একবার সমুদ্রের মধ্যে পড়ে যাচ্ছে। এই সরকারের ভাবধারাটা ঠিক তদ্রুপ আত্মক কেন্দ্র থেকে আরম্ভ করে রাজ্য অব্দি। তারা পাইপলাইন কোথেকে পাইল? পাইপলাইনে চাকরি কোনোদিন হয় এরকম ভাবে হয়? তারা করতে পারছে। তারা কথার কথা, তারা যদি 10% চাকরি দেয়, যারা 50% চাকরি দিচ্ছে, তারাও তো বলেনি পাইপলাইনে চাকরি আমরা দিয়েছি। চাকরি তো চাকরি। তাদের এই কথাগুলি করে মানুষেরকে
ডিভাইড করে মানুষরা তাদেরকে যে সমালোচনা, তাদেরকে যে মহাবাক্য যাতে না করে, সেই জন্য তারা এই ধরনের বিভিন্ন জিনিস আলোচনা করে, তারা শুধু এই পাইপলাইনটা চালু করে। আসলে পাইপলাইনে কোনো চাকরি টাকরি এগুলো ফালতু কথা, এগুলো লোকটা বার্তারি কথা, এগুলি কোনো কথার জাত না। তারা দেখা গেল যে স্বাস্থ্য দপ্তরে আমরা যান, হসপিটালে নার্স নেই, একটা নার্স যদি থাকে তারে ওই মানে পুরা ওয়ার্ড কি ওয়ার্ড যত রোগী আছে সব ওয়ার্ড দেখতে হবে। একটা নার্স পারবে একটা ওয়ার্ড যদি 20 জন রোগী থাকে, 20 জন রোগী দেখার মতো, সমস্ত পরিষেবা দেওয়ার মতো। তারা কি মানিক সাহা সরকার, উনি তো ডাক্তার শুনলাম, ডাক্তার নামে কলঙ্ক, ডাক্তার হইয়া তাইনের হসপিটালে নার্স নাই কেন? ডাক্তার তো সেরকম ডাক্তারও কম আছে, ডাক্তার জানি যেরকম চলে, নার্স যদি একটা ডাক্তার মনে করেন তার স্লিপ লিখে দিব, নার্স তো তার পরিষেবা করতে হবে। একটা নার্স সেভাবে পারবো পরিষেবা করতো? একটা হসপিটালে যদি নার্স থাকে 50 জন, সেই জায়গা তাতে 2-5 জন, সেইভাবে কি চলে একটা স্বাস্থ্য দপ্তর? চলে? স্কুল কত হাজার হাজার স্কুল তারা বন্ধ করে লেগেছে। আমাদের ক্রিয়া অর্থাৎ ভারত এখন সারা পৃথিবীর মধ্যে একটা সম্পূর্ণ একটা অস্থিতিকর একটা কি বলে, এখানকার জনগণের মধ্যে প্রতি সময়েতে প্রতি মুহূর্ত একটা উৎকণ্ঠায় সেখানে কাটাতে হয়, এরকম রাষ্ট্র। ক্ষুধা তালিকাতে ক্রমশ ভারতবর্ষের স্থান একেবারে শেষ বিন্দুর দিকে চলে যাচ্ছে নরেন্দ্র মোদীর শাসন। গড়পড়তা মানুষের আয়, ইভেন বাংলাদেশ, যে বাংলাদেশ এখন অত্যন্ত বিশৃঙ্খলার মধ্য দিয়ে যাচ্ছে, তার থেকেও খারাপ, নেপালের থেকেও খারাপ। আর এসবগুলোকে লুকানোর জন্য, আড়াল করার জন্য মিথ্যা তথ্য দিয়ে এমনিতেই এই বিধানসভাতে প্রতিদিন প্রশ্নোত্তরে ধরা পড়ছে, বিশেষ আলোচনায় জবাব দিতে পারছে না মন্ত্রীরা। তার মধ্যে অত্যন্ত নির্লজ্জ ভাবে এই প্রস্তাব দুটো এনেছে, তা আমরা সমর্থন করতে পারি না। আমরা এর তীব্র বিরোধিতা করে ওয়েলে গেছি। তারপর আমরা একসাথে একযোগে সমস্ত বিরোধী দলের সদস্যরা আমরা কক্ষ ত্যাগ করেছি, অর্থাৎ ওয়াকআউট করেছি ত্রিপুরাজ্যের। কারণ যদি এটাকে আমরা সমর্থন করতাম, চুপ করে বসে থাকতাম, তাহলে এই দেশের মানুষের এবং এই রাজ্যের মানুষের যে অসহ্য যন্ত্রণা, অব্যক্ত তাদের যে জ্বালা, এটাকেই অস্বীকার করা হতো, অসম্মান করা হতো। এই কারণে আমরা আজকে ওয়াকআউট করতে বাধ্য হয়েছি। সঠিক যে আমাদের 1989 পর্যন্ত এই কৈলাসহর এয়ারপোর্ট অপারেশনাল ছিল। তারপর যেগুলো অজ্ঞাত কারণে সেটা বন্ধ হয়। আগের সরকার, বর্তমান সরকার আমাদের আসার পর 18 সালে দিল্লির সঙ্গে লেখালেখি হয়েছে, কথা হয়েছে, এবং আমিও ইন্টারেস্টেড হয়ে ডিএম, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার আমাদের এখানে আগরতলার ডাইরেক্টর মাননীয় বিধায়ক বিজয় বাবু, ডিএম অনুভূতি, আমাদের সেক্রেটারি ট্রান্সপোর্ট, সবাই মিলে আমরা ভিজিট করেছি এবং পরবর্তী সময়ে কমিউনিকেট করে দিল্লির সাথে যেটা আমরা পেয়েছি, এবং আমাদের রিকোয়েস্টে দিল্লি থেকে একটা প্রতিনিধি দল এসে সেখানে সাইট ভিজিটে গেছে। নমস্কার, কে বলছেন? সাউথ এবং নর্থ। নমস্কার, থেকে বলছি। হ্যাঁ বল। আজকে যে বিষয়টা পাইপলাইনের, তারপরে এই বিষয়টা যে ট্যাগ মিলে ফিক্সড কেন, এটা দেখেন আসলে কথাটা যখন সুদীপ রায় বর্মন ছিল তখনও সুদীপ রায় বর্মন থাকাকালীন কথাটা বলেছিল, কিন্তু সে তাদের সাথে মত বিরোধের কারণ পরে দলটা পরিবর্তন করছে। এই হলো একটা বিষয়। কারণ আজকে বিধানসভা অধিবেশনের মাধ্যমে যে তথ্য পেশ করেছে, কিন্তু আমরা দেখলাম বিগত দিন যারা এখন বিজেপি শাসক দলে রয়েছে তারা কিন্তু বলেছিল ফিক্সড বলতে ত্রিপুরায় যে কোনো চাকরি নেই, সেন্ট্রাল থেকে তাদের স্কিম পুরা ফুল বেতনের টাকা আসে, বামপন সরকার সেটাকে অর্ধেক করে দেয়। সর্বশিক্ষার ক্ষেত্রে আমরা দেখলাম তারাও আন্দোলন করেছিল, একজনের বেতন 70-80 হাজার টাকা, কিন্তু বামপন্থীরা তারা ভাগ করে দিয়েছে। কিন্তু আসলে তাদের কথাই এখন মানুষ প্রশ্ন করছে, এখন বিরোধীরাও প্রশ্ন করছে, যারা কংগ্রেস রয়েছে তাদের অভিজ্ঞতা তো বেশি। আর এখানে বর্তমান শাসক দলের মধ্যে কতজন অভিজ্ঞতার লোক রয়েছে রাজনৈতিক ক্ষেত্রে, কিন্তু
শিক্ষিত ক্ষেত্রে বিশাল বিশাল লোক আছে, কিন্তু সেটা বড় কথা না। কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে তো খুব কমে। কিন্তু আসলে আমরা দেখলাম বিধানসভার মধ্যে একটা হট্টিগন্ডগোল হয়ে গেল। সুধাংশু রায় দাস যে একটা সাম্প্রদায়িক উস্কানির মূল তাদের প্রতিবাদ করলো বিরুদ্ধে, কিন্তু পুষ্টাকে আবার উড্ডু করে নিয়ে এলো। কিন্তু আসলে দেখেন তাদের মন্ত্রীর মধ্যে, তাদের মন্ত্রী বলুন মন্ডল বলুন, তাদের মধ্যে কোনো আইন শৃঙ্খলা নাই। মন্ডল প্রেসিডেন্ট চেয়ারম্যানের পার্সনের হাজবেন্ডকে আক্রমণ করছে, মন্ডল প্রেসিডেন্ট আসলে শৃঙ্খলা নেই। তাদের মিথ্যা প্রতিশ্রুতি, তারা এই সরকারের মিথ্যা, যত মিথ্যা বলতে পারে এই রাজ্যের মধ্যে সবচেয়ে মধ্যে হলো 1 নম্বর হলো রাজ্যের বিজেপি সরকারের যারা মন্ত্রী মিনিস্টার বিধায়করা রয়েছে, সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে। আমরা দেখলাম বন্যাতান মানুষ সর্বহারা হয়ে গৃহহারা হয়ে গেল, কিন্তু যখন যারা টান দিতে গিয়েছে তাদেরকে আক্রমণ করছে, ধমকি দিচ্ছে। কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া দেখলি, কিন্তু আসলে মানুষ বিপদে পড়ে রয়েছে। কিন্তু তারা কতটুকু করেছে, কিন্তু তার মধ্যে কিন্তু এটা কেমন বলবো, মানে ব্যক্তিগত আক্রমণ করে। কিন্তু আমরা দেখলাম সোশ্যাল মিডিয়ার মধ্যে সে কাঁদছে তাকে কি বলতে জানি। যাই হোক, সে আসলে দেখেন এই রাজ্যে যত মিথ্যা বলতে পারে সরকার, কোনো ত্রিপুরা রাজ্যের কর্মসংস্থানের সম্বন্ধে কোন ব্যক্তিগত নেই। আমাদের কর্মচারী যারা চাকরির জন্য আন্দোলন করতে পারে, নব্বই সরকার থাকাকালীন কোনোভাবে চাকরি ইন্টারভিউ হয়েছে, ডিএসডব্লিউ হয়েছে, কিন্তু তারা এখন কোনো চাকরি পর্যন্ত করেন। আরো এই ত্রিপুরা রাজ্যের মানুষ বেকার, যুবক যুবতী কর্মচারীরাও তারা অনেক কিছু বেকার বাকি হয়েছে। সেটা আগামী কারণে যে সরকার চাকরির মানসিকতা, হসপিটাল গুলোর মধ্যে যে ডাক্তার নাই, নার্স নেই, সমস্ত ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে বলুন, সর্বক্ষেত্রে কি বলবো, এই সরকারের শুধু হলো মিথ্যার বড় বড় কথা, বড় বড় একটাই। তারা এই রাজ্যে কোনো কিছু নাই। দেখলাম আমরা অবরোধ, মেলাঘরের মধ্যে অবরোধ চলছে সভাপতির বিরুদ্ধে। এই রাজ্যের ইতিহাস কোন দলের মধ্যে এত কেলেঙ্কারি থাকলে বিজেপি 2018 থেকে 2024 পর্যন্ত কংগ্রেস সরকারও দেখেছি কিভাবে কোনো নেতার বিরুদ্ধে আন্দোলন করতে দেখি না। বামপন্থ দেখেছি, বামপন্থের তো কোনো আন্দোলন হতে পারে না, কারণ বামপন্থীরা যদি কোনো নেতা ঘুষ করেছে, প্রমাণ হয়েছে, তাদেরকে সাথে সাথে বহিষ্কার করেছে। নিপেন চক্রবর্তীর মতন লোকে বহিষ্কার করেছে, উদয়পুরের মধ্যে বিষ্ণু দত্তকে বহিষ্কার করেছে। কিন্তু আসলে এই সরকার মানে কোন নেতা বা তাদেরকে কোনো মানে যে ল্যান্ড একুইজিশনের যে ব্যাপারটা আপনি বলছেন, সাউথ এবং নর্থ, দক্ষিণ দিকে হচ্ছে নদী এবং সেখানে 111টা পরিবার সেখানে বসবাস করছে। ইন্ডিয়ান সিভিল এভিয়েশন মিনিস্টার জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আমাকে যেটা লিখেছে একটু শুনবেন। A multidisciplinary team of Airports Authority of India having an orientation of 03/21 surfaces OLS survey রিকোয়েস্ট করা হয়েছে। তো সবই বন দপ্তরের কাছে একটা সার্ভে করা হয়েছে যে কটা গাছ কাটা হবে, আর এই ডেটাটা যদি আপনার অফিসাররা না দিয়ে থাকে মারাত্মক ভুল করেছে। নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা, আমি সুনীল কুমার দাস বলছি। হ্যাঁ বলুন। আমি আপনার মাধ্যমে বিরোধী দল এবং যে সরকার, বিজেপি সরকার, প্রত্যেক মন্ত্রীদের নিকট, এমএলএদের নিকট আমার একটা আপনার মাধ্যমে যাতে বার্তা ওনাদের মাধ্যমে পৌঁছে, এটাই আমি বলবো। আমার বার্তাটা হলো এই যে বললো চাকরি দিছে মন্ত্রী, তো মন্ত্রী নিজেই এটা ছাপাই গেলে সবচেয়ে ভালো, নতুবা বিরোধী যারা আছেন ওনারা অন্তত এটা যেন বিধানসভার মধ্যে উত্থাপন করেন যে কতজন এসসি, এসটি, ওবিসি, মাইনরিটি, জেনারেল, ব্রাহ্মণ, এই 5টা সমাজের মধ্যে কতজনদের চাকরি দিছে, এইটা শুধু তাদের কাছ থেকে জানা। এই প্রস্তাবটা যেন ওনারা বিরোধী দলে তারা আনে বা সরকার নিজে প্রকাশ করে। আর তাছাড়া ব্যক্তিগত ভাবে চিফ মিনিস্টারকে আমরা ভালো বলতে পারি। যদি চিফ মিনিস্টার মানিক সরকার হিসাবে ওনাকে আমরা ভালো বলতে পারি, কিন্তু চিফ মিনিস্টার হিসাবে ওনাকে ভালো বলতে পারি না। ওনাকে কেন আমরা প্রাইম মিনিস্টারকে ভালো বলতে পারি না, এই কারণে এই ভারতবর্ষে মূল নিবাসী যারা প্রধানমন্ত্রী হোক, মানে চিফ মিনিস্টার হোক, এমপি, এমএলএ, এদের কোনো স্বাধীনতা ওনারাই পাইছে না। আমরা তো অনেক দূরের কথা, ওনারাই স্বাধীনতা পাইছে না। কারণ উনি যদি পার্টির বিরুদ্ধে কাজ করে বা প্রধানমন্ত্রী পার্টির বিরুদ্ধে কাজ করে, তাহলে
1 ঘন্টাও সময় নিব না প্রধানমন্ত্রী চেঞ্জ হইতে বা চিফ মিনিস্টার চেঞ্জ হইতে। এটা কংগ্রেস, বিজেপি, সিপিএম এর এই গুণটা আছে। কারণ যারা আড়ালে থেকে পরিচালনা করতেছে, এই মৌলবাদী আরএসএ, এরা যতদিন সরকার পরিচালনা করব ততদিন প্রধানমন্ত্রী হিসাবে হয়তো নরেন্দ্র মোদী দিলে আমি ব্যক্তিগতভাবে বলতে পারি উনি ভালো, চিফ মিনিস্টারে যিনি নাম নিয়ে বললে উনি ভালো, চিফ মিনিস্টার প্রাইম মিনিস্টার হিসাবে আমরা ভালো বলতে পারি না। কারণ আমরা স্বাধীনতা, ওনারা স্বাধীনতা পাইছি না, আমরা তো স্বাধীনতা পাইছি না ওদের কাছ থেকে, আরএসএস মনোবাদী থেকে। তো যাই হোক, এরকম ভালো সার্টিফিকেট চিফ মিনিস্টার হিসাবে যাতে কেউ কারোর না দেয় এটা অনুরোধ করবো। অন্তত বিবেক বিবেচনা করে যেন করে না, নতুবা দল চাই না, মূল নিবাসী দল করুক। হ্যাঁ, মূল নিবাসী যে কোনো রাজনৈতিক দল করুক, আমরা আনন্দিত হব। এবং আমরা বর্তমানে নিরাপত্তাহীন বুকদাসী দাদা, সত্যি কথা বলতে কি নিরাপত্তাহীন এই ভারতবর্ষে আমরা মূল নিবাসী নিরাপত্তাহীন আছি। জানি না আমরা নিরাপত্তায় চিফ মিনিস্টার প্রাইম মিনিস্টার আমরা নিরাপত্তা দিতে পারবে কিনা। কারণ সরকার সেই চালে আরএসএস মনোবাদীরা, যারা বিদেশি ব্রাহ্মণ, কট্টর ব্রাহ্মণ, এদের মানসিকতা চিন্তা ভাবনা অন্যরকম। এটাই আমার বলার। হয়তো এই কথাটা যেন গুরুত্ব নিয়ে মুখ্যমন্ত্রী প্রাইম মিনিস্টার কানে হয়তো খবরটা পড়বে আপনার মাধ্যমে, আমি এটাই বলতে চাই আর কি। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ, বলুন। নমস্কার। পাইপলাইনে চাকরি আছে, কিন্তু আয়রন বেশি, তার জন্য আটকে গেছে। আয়রন সূত্রে চাকরি হবে, আর ওদিকে 40,000 কোটি টাকা আদানির মুকুব, বেকারত্ব যন্ত্রণা, মানুষ মরছে। এনএলএফটি, এটিটিএফ তাদের জন্য 250 কোটি টাকা বরাদ্দ শান্তির জন্য। শান্তি তো মুখ্যমন্ত্রী মানিক সরকার যখন ছিল তখন তো শান্তি বানিয়ে দিয়ে গেছে ত্রিপুরাকে। এখন তারা টাকা দিয়ে অশান্তি করে দিয়ে যাচ্ছে। আমার মনে হয় এখন সারা ত্রিপুরা রাজ্যের মানুষই এনএলএফটি, এটিটিএফ এর মতন হলে, বন্ধু ধরলে, তাহলে তাদেরকেও এত টাকা বরাদ্দ হবে তাদের জন্য। রাস্তা করে দিল বিজেপি সরকার, দেশটা একবারে শেষ করে দিল। নমস্কার। আমি এই প্রশ্নটা এই কারণে করলাম, যখন আপনার কাছে রিকুইজিশন দেবে, স্বাভাবিকভাবেই চম্পকনগর থেকে যে বড়মুড়া পাহাড়টা, এটা এর মধ্যে রয়েছে কি? নমস্কার, কে বলছেন? হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, বলুন। বলছিলাম পাইপলাইনে চাকরি। তো আসলে দেখুন, পাইপলাইনটা তো 6 বছরে আয়রন জল আসতে আসতে পাইপলাইনটা জাম হয়ে গেছে। তার জন্য পাইপলাইনে সব চাকরি আটকে গেছে। কিছুদিন পর পর শুনি পাইপলাইনে। বাদ দেবার মুরদ নেই, কিল দেবার গুসাই। বিধানসভাতে দেখলাম বিভিন্ন জন বক্তব্য রাখছেন, তাও দেখছি। তো টেট পরীক্ষা দিয়ে ওরা ফিক্সড পেতে চাকরি করছে, এটা কিরকম কথা? এটা উপযুক্ত? তারা বিভিন্ন রকম ক্যাটাগরির মাধ্যমে পরীক্ষা দিয়েছে, পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে তারা আবার ফিক্সড পে। কোথায় ওনাদের কথার কই দাম আছে? কোনো দাম নেই। ওরা হয়েছে পাইপলাইন, আজ বলছে পাইপলাইন, পরশুদিন বলবে পাইপলাইন। তো পাইপলাইনটাই ওই যে আয়রন জল খাওয়াচ্ছে আমরা, পাইপলাইনটা জাম হয়ে গেছে। ওই সংখ্যালঘু নিয়ে একটা হিন্দু জাগ্রত হওয়ার জন্য দেখলাম বিধানসভাতে। এইভাবে কতদিন থাকতে পারে? এভাবে একটা সরকার চলতে পারে না। মুখ্যমন্ত্রী কি করছেন বুঝতে পারছি না। উনি তো আবার এদিকে ওই যে
কি বলে এনএলএফটি, আইপিএফ, এটিটিএফ এদেরকে সারেন্ডার করাইছেন। ভালো কথা, দীর্ঘদিন যদিও এখন এত উৎপাত নেই এটিটিএফ বা এনএলএফটি, তো এরপরও উনি বিশ্বমোহন গোষ্ঠী, অন্য গোষ্ঠী ওনাদেরকে সারেন্ডার করিয়েছেন। যাক, ভালো। তো এইভাবে আমাদের ত্রিপুরা বেকারই থাকবে। ওই যে সিপিএম একটা সময় করত, বুড়া করে তারপর ওদেরকে চাকরি দিত। এখনো আছে বিভিন্ন দপ্তরে সিপিএম এর চাকরি 20 বছর 25 বছরও করতে পারে না, 18 বছর করে করে বাড়ি চলে যাচ্ছে, নাই কোনো বেনিফিট। এরকম দেখছি আর কি আমরা। তা কি বলবো এদের সম্বন্ধে, এর থেকে তো আর কিছু বলার নেই। 299টা প্রতিশ্রুতি বলতে গেলে তো বিভিন্ন অনেক সময়ের দরকার, অন্যরাও অপেক্ষা করে। ঠিক আছে, আজকের জন্য এতটুকুই বললাম। এখানে বসেন। এই পথ যাওয়ার পর বা কনসাল্ট করা যায় না, এই যে ঘটনা ঘটার পর তো আপনি শেষ। দেখুন, এই যে আপনি বলছেন কনসাল্ট ডিসকাস করছেন যে কি রং আমি জানি। আপনার রেকর্ড দেখুন, ত্রিপুরা রাজ্যের শুরু থেকে বিধানসভা অধিবেশন যতদিন হয়েছে একটা সেশনে 4টা শর্ট দিন। কোন নমস্কার, কে বলছেন? হ্যাঁ, বলুন। বলছে যে বিধানসভায় যে সেশন চলছে, কিছু কিছু আমরা অন্য অংশ দেখছি জব সংক্রান্ত যে বিষয়গুলি উঠে আসছে, শাসক দল বলছে যে 100% ট্রান্সপারেন্সি মেনটেন করা হচ্ছে রিক্রুটমেন্ট পলিসিতে। সেটা টিপিএসসি, জেআরবিটি সব ক্ষেত্রে ওরা বলছে যে মুখে মুখে যদি বলে ট্রান্সপারেন্সি মেনটেন হয়, সেটা কি সম্ভব? মানুষ এটাকে মেনে নেবে? যে ইউথ জেনারেশনকে দিয়ে ওরা শাসনে এসেছে, ওদেরকে মিনিমাম রেসপন্সিবিলিটি নেই দায়িত্ব নিয়ে এসে কথাটা বলার? কারণ টিপিএসসিতে যদি আপনি খবর নিয়ে দেখেন, ওনাদেরকে অ্যাপ্লিকেশন করলে ওনারা কোনো রিপ্লাই করেন না, ওনারা কপি দেখাতে প্রস্তুত নন। একটা সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট, যেটা ইউপিএসসির প্রিলিমস পরীক্ষার ভার্ডিক্ট, সেটাকে দিয়ে বুঝিয়ে দিচ্ছে একটা ফলস ইনফরমেশন দিয়ে। ক্যান্ডিডেট আরটিআই করলে বলছে এই সার্কুলারটার জন্য আমরা কপি দেখাতে পারি না, কপি চেক করার প্রভিশন নেই। তাহলে আপনি কি করে বলবেন যে 100% ট্রান্সপারেন্সি চলছে? প্রত্যেকটা এমএলএর বাড়িতে, নেতা মন্ত্রীর বাড়িতে গিয়ে এডমিট কার্ড দিয়ে আসতে হয়, ওনারা বলছে যে লাইনে আসতে হয় না, কারোর সাথে মন্ত্রী এমএলএ কে ধরতে হয় না। এই মিথ্যে কথাগুলি এমন একটা শ্রদ্ধেয় এমন একটা যে জায়গা, যেটা পবিত্র জায়গা বিধানসভা, এখানে বসে মিথ্যে কথাগুলি বলছে। আরেকটা জিনিস আমি বলছি, টিপিএসসিতে কিছুদিন আগে 431 জনের টিপিএসসি কম্বাইন, যেটাতে সিবিপিও, আইসিডিএস সুপারভাইজার এবং পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসারের 431 একটা মেরিট লিস্ট বেরিয়েছিল জুন মাসে। সেখান থেকে 33 জন ক্যান্ডিডেট ওরা জয়েন করেনি, অটোমেটিক্যালি সেই জায়গা থেকে ওয়েটিং লিস্ট থেকে নিতে হয়। বাট টিপিএসসি বলছে যে ওয়েটিং লিস্ট থেকে নেওয়া যাবে না। তো এটা কি ত্রিপুরাতে অরাজকতা চলছে না? ওনারা কি এই খবরগুলি রাখেন না, নেতা মন্ত্রীরা? ভোটের আগে তো প্রত্যেক সময় এসে একটা ললিপপ ঝুলিয়ে দিচ্ছেন ক্যান্ডিডেটদের বাড়িতে। 2015-16 সালে এক্সাম ক্যান্সেল হয়েছিল, টিপিএসসি সেই টাকাটা রিফান্ড করেনি। ফোন করলে বলে ফাইলটা আন্ডার প্রসেসে আছে। আমরা কোন রাজ্যে বসবাস করছি ভগবান জানে। ত্রিপুরা রাজ্যের মানুষগুলি কি সেই খবর রাখেন না? একটু টিপিএসসি থেকে খবর নিতে পারে না? আমি ইয়ারটা বলে দিচ্ছি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে এই ধরনের একটা প্রোগ্রাম আপনারা অর্গানাইজ করছেন। 2015-16 সালে, 2023 সালে আরো অনেকগুলি পরীক্ষা ক্যান্সেল করেছে, টিল ডেট ওরা রিফান্ড করেনি। গত ইলেকশনের আগে আমাদের অনারেবল মিনিস্টার বলছিলেন যে ফুড ইন্সপেক্টর 200 পোস্টের একটা অ্যাডভার্টাইজমেন্ট আসবে। টিল ডেট 1 বছর হয়ে গেছে, 1 বছরের উপরে হয়েছে, কোনো অ্যাডভার্টাইজমেন্ট আসেনি। রিক্রুটমেন্ট প্রসেস 2 বছর 3 বছর প্রচন্ড লেন্দি প্রসেসে হয়। একজন ক্যান্ডিডেট কি করে বসে থাকবে 3 বছর? ওরা বলছে আবার বেকার, ত্রিপুরা রাজ্যে বেকার নেই, ওরা এগুলি বলছে। আউটসোর্সিং দিয়ে কিছু না, জাস্ট টুপি পড়ানো হয়। 10,000 টাকার চাকরি 5,000 টাকায় দেওয়া হচ্ছে। সো এটাও তো বেকারদের সাথে প্রতারণা। টিপিএসসিতে যত ধরনের ওরা বলছে ট্রান্সপারেন্সি কি করে আমি চাইছি একটু ওদের থেকে একটু উত্তরটা। টিপিএসসির ট্রান্সপারেন্সি নিয়ে যথেষ্ট কোশ্চেন মার্ক আছে। 100% গ্যারান্টি দিয়ে বলছি টিপিএসসিতে ট্রান্সপারেন্সি নেই। আমি একজন ক্যান্ডিডেট হয়ে বলছি।
আদারওয়াইজ ওরা কি করে বলবে অনেক সাবস্ট্যান্ডার্ড ক্যান্ডিডেট চাকরি পেয়ে গেছে, জেনুইন ক্যান্ডিডেট প্রচুর পরিমাণে বাদ পড়েছে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি টিপিএসসি কে যে টিপিএসসি তে ট্রান্সপারেন্সি বলতে নেই। আরেকটা বিষয়, আপনি প্রথমে গ্রুপ সি নেবেন, তারপরে গ্রুপ বি নেবেন, তারপরে গ্রুপ এ নেবেন, তাহলে কি হচ্ছে প্রথমে গ্রুপ সি কেউ পাচ্ছে, তারপরে ও গ্রুপ বি তে চলে যাচ্ছে, আবার ভ্যাকেন্সি হচ্ছে, এরপরে ওরা আবার গ্রুপ এ তে চলে যাচ্ছে। দ্যাট মিনস কি, আমরা যদি প্রসেসটা এরকম করে ত্রিপুরা সরকার বা টিপিএসসি যদি এরকম করে যে প্রথমে গ্রুপ এটা রিক্রুটমেন্ট কমপ্লিট করলো, তারপরে বিটা, তারপরে সিটা, এতে কি হবে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট অ্যাবসর্ব করা যাবে। বাট এগুলি কি আমরা ক্যান্ডিডেট করে দেবো? আমাদের এত বড় এমন একটা রাজ্যের মধ্যে এতজন বিজ্ঞ শিক্ষিত আমাদের যে মন্ত্রী মিনিস্টাররা আছেন, সম্মানীয় ব্যক্তিগণ আছেন, ওনারা কি সেটা বুঝতে পারছেন না? একজন ক্যান্ডিডেটরা সেটা নিয়ে আন্দোলনে নামবে, তারপরে গিয়ে এই কাজগুলি করবে। যথেষ্ট অরাজকতা চলছে, বেকারদের নিয়ে খেলা হচ্ছে। জিআরবিটির গ্রুপের কিছুদিন পরে রেজাল্ট বেরোবে, বেরোনোর পরে দেখবেন কতটুকু ট্রান্সপারেন্সি মেনটেন হয়। ধন্যবাদ আপনাদের এই প্রোগ্রামটার জন্য। আমরা কথা শুনলাম রাজ্যের মন্ত্রী, বিরোধী দলনেতা থেকে শুরু করে প্রত্যেকের বক্তব্য আপনারা শুনেছেন। একটি কথা বোধ হয় প্রায় প্রত্যেকের কাছে পরিষ্কার, চলুক না বিধানসভার সেই তথ্য বাস্তবের সাথে মিলিয়ে দেখুক সরকার, সেদিক থেকে প্রত্যেকের কাছে সুসংবাদ পৌঁছে দেব। পবিত্র বিধানসভার অঙ্গনের আলোচনা জনগণের জন্য এবং অবশ্যই জনগণকে নিয়ে, সুতরাং জনগণ সুফল পাক, সরকার সেদিকে উদ্যোগ নিক, বিরোধী শাসক সকলে দায়িত্ব পালন করুক প্রকৃত জনপ্রতিনিধির। আজ শুধু আলোচনা, আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।